রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তরুণদের দল গঠন হলে জনগণ হতাশ হবে বললেন তারেক রহমান। সরকারের অংশীজনদের ধৈর্যশীল হওয়ার আহ্বান। রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে। আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না, চাঁদপুরে পথসভায় উপদেষ্টা মাহফুজ। গুজব ছড়িয়ে বিভাজন তৈরির চেষ্টা চলছে, পঞ্চগড়ে সার্জিস। প্রয়োজনীয় সময় নিয়ে নিরপেক্ষ নির্বাচন দিন অন্তর্বর্তী সরকারকে জামায়াত। উন্নয়নের নামে রডের বদলে বাঁশ দিয়েছিল আওয়ামী লীগ। এবার চাপাই সীমান্তে বিএসএফ এর গুলিতে কৃষক আহত, বিজিবির তীব্র প্রতিবাদ। ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা। অর্থনীতি নিয়ে ভাবছে না সরকার, অভিযোগ শিল্প উদ্যোক্তাদের। আইএমএফ এর পরামর্শে নেয়া নীতিতে শঙ্কা, দ্রুত নির্বাচনের তাগিদ। আরো 4 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস। তেল আবিব জুড়ে জনতার উচ্ছ্বাস। গাজায় ত্রাণ সহায়তা কার্যক্রমে তহবিল সংকট। এবং বিসিবির গঠনতন্ত্রে পরিবর্তন স্থগিত। বিপিএল এ খেলোয়াড়দের পারিশ্রমিকের দায়িত্ব নিল বোর্ড। ক্রিকেট অপারেশনস ফাহিমের কাঁধে। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তরুণদের নতুন দল গঠনের উদ্যোগকে সাধুবাদ জানালেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন হলে তা নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তে ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। তাই সরকারের অংশীজনদের আরও বেশি ধৈর্যশীল হওয়ার তাগিদ দেন তিনি। শিক্ষক কর্মচারী ঐক্যজোট প্রীতি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। দীর্ঘ দেড় যুগের নানা বঞ্চনা ও বৈষম্যের শিকারের কথা তুলে ধরতেই শিক্ষক দিবসের এই দিনে শিক্ষক কর্মচারীদের নিয়ে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আয়োজন করা হয় শিক্ষক কর্মচারী ঐক্যজোট প্রীতি সমাবেশ। প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, বিশ্বের সামনে নিজেদের শক্তিশালী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক মুক্তি দিতে হবে শিক্ষকদের। পরাজিত পলাতক ফ্যাসিস্টদের। এ সময় তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচন ও সংস্কার দুটিরই পক্ষে, তাই এ নিয়ে বিতর্ক সৃষ্টির কোনো সুযোগ নেই। তবে দেশের মানুষ এখন চান দ্রব্যমূল্য হাতের নাগালে রাখতে, যা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে সরকার। বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্তি দেওয়া সহজ। তাহলে এখন প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার এতদিনেও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ? জনগণের উপরে কেন উল্টো ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে? এখনো কেন বাজার সিন্ডিকেটের দৌরত্ব চলছে? এমন পরিস্থিতিতে কিন্তু জনগণের অনেকের মনেই প্রশ্ন ওঠা স্বাভাবিক, তাহলে কি সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না? গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তরুণদের নতুন দল গঠনের উদ্যোগকে সাধুবাদ জানালেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গঠন হলে তা নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে, কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য মন্তব্য যদি ঝগড়া সুলভ অথবা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত। সরকারে যারা আছেন তাদের আরো ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তে ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়ার। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। বিএনপি ক্ষমতা এলে শিক্ষকদের জন্য শিক্ষা কমিশন গঠন করার আশ্বাসও দেন তিনি। এছাড়া 31 দফা সংস্কারের প্রতিটি বাস্তবায়ন করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।
এদিকে গণতন্ত্রের বাইরে ভিন্ন উদ্দেশ্য হাসিলের চেষ্টা হলে ফল ভালো হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, অনির্বাচিত সরকার যতদিন থাকবে তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসবে। আর দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচনের ঘোষণা দিলেই কেবল নস্যাৎ হবে সকল ষড়যন্ত্র। জাতীয় প্রেস ক্লাবে দলীয় নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করে নিউ ইয়র্ক স্টেট বিএনপি। সেখানে দেওয়া বক্তব্যে অবিলম্বে নির্বাচনের ঘোষণা দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে একটি নির্বাচনের মাধ্যমে, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এই দেশের মানুষের ম্যান্ডেট দিয়ে একটি সরকারকে ক্ষমতায় দেওয়ার জন্য। কাজে আপনাদের এই সময় ক্ষেপণের জন্য আজকে যারা নতুন করে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র ঘায়েল হয়ে আবার ফ্যাসিবাদীরা ক্ষমতায় আসে কিনা সেটার জন্য অবশ্যই আমরা ভয় পাই। একই সভায় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের দাবি, নির্বাচন পেছাতে চলছে গভীর ষড়যন্ত্র। এই জনগণ নির্বাচিত করবে তাদের প্রতিনিধি, তারা হবে জনগণের সরকার, এবং সেই সরকার এদেশে স্থায়ী সরকার হবে। এই অস্থায়ী সরকার এবং নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। এই নির্বাচনকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন আমির খসরু। সেখানে তিনি হুঁশিয়ারি দেন, গণতন্ত্রের বাইরে ভিন্ন উদ্দেশ্য হাসিলের চেষ্টা হলে ফল ভালো হবে না। নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে হস্তান্তর করবে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব তত ভালো। কারণ অনির্বাচিত সরকার দেশ পরিচালনা যত বেশি দিন করবে তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে, তত বেশি জনগণের ইচ্ছার প্রতিফলন হওয়ার যে রাষ্ট্র পরিচালনায় সেটা অনুপস্থিত থাকবে। সরকার পরিচালনায় যুক্তদের সতর্ক থাকার আহ্বানের পাশাপাশি দলীয় সমর্থনের সংকট দেখা দেয় এমন কিছু এড়িয়ে চলার পরামর্শ দেন বিএনপির এই শীর্ষ নেতা। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা। ভারতপন্থী আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচন করতে দেয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বাংলাদেশের সেনা শাসনের কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি। শনিবার চাঁদপুরে এক পথসভায় এসব কথা বলেন তিনি। লক্ষ্মীপুরে গণসংবর্ধনা দেয়া হয় তাকে। বলেন, ন্যূনতম সংস্কার শেষে আগামী জাতীয় নির্বাচন হবে, অংশ নেবে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল। জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমকে নিজ এলাকায় সংবর্ধনার আয়োজন করেন লক্ষ্মীপুরের রামগঞ্জের ছাত্র জনতা। শনিবার অনুষ্ঠানে যোগ দেয় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও স্থানীয় সাধারণ মানুষ। উপদেষ্টার কাছে গণহত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান রামগঞ্জবাসী। জানান, এলাকার কৃতি সন্তানকে নিয়ে গর্বের কথা। যে মাহফুজের মতো একজন ব্যক্তিত্বকে আমরা কাছে পেয়েছি, এই জন্য আমরা গর্বিত। আগামী দিনে আমাদের রামগঞ্জের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবে বলে আমরা ইনশাআল্লাহ প্রত্যাশা করি। মাহফুজ আলম বলেন, বাংলাদেশে এখন সেনা শাসনের কোনো প্রেক্ষিত নেই। শুধুমাত্র শাসন ব্যবস্থাকে উৎখাত করে সন্তুষ্ট নই, বরং আওয়ামী ফ্যাসিজমের যত অবশিষ্ট বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রশাসনে, শিক্ষা অঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে রয়ে গেছে, তাদেরকেও আমরা বিচারের আওতায় আনব। এদিকে চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় কথা বলেন উপদেষ্টা। বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশপন্থীদের। ভারতপন্থী আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যকার নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ন্যূনতম সংস্কার শেষেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে বদরুল আলম শাওন, নিউজ 24, রামগঞ্জ, লক্ষ্মীপুর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য আলাদা সরকারের প্রয়োজন নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরেই বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন দেখতে পাবে মানুষ। শনিবার সকালে পঞ্চগড় রেল স্টেশনের সৌন্দর্য বর্ধনের কাজ উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। গুজব ছড়িয়ে বিভাজন তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন সার্জিস। একই অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, শিগগিরই মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে পুলিশ।
এই বাহিনী যাতে দেশের নাগরিকের বন্ধু হিসেবে কাজ করতে পারে সেই চেষ্টা করছে সরকার। আলাদা ফরম্যাটে সরকার প্রয়োজন রয়েছে নিরপেক্ষ নির্বাচনের জন্য, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই প্রধান দায়িত্বের জায়গাটিতে রয়েছেন এবং আমরা মনে করি তার হাত ধরেই বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের যে দ্বার উন্মোচন হওয়া প্রয়োজন, যেটি উন্মোচিত হতে পারে একটি স্বচ্ছ নির্বাচনের ভিত্তিতে, সেই স্বচ্ছ নির্বাচন আমরা তার হাত ধরে এই বাংলাদেশে দেখতে পাবো। কোনো দেশেই যখন এই ধরনের বিপ্লব ঘটে বাহিনী থাকে না, কিন্তু আমাদের দেশের তো এই দেশের সন্তান, তারা কোন রকম বিপদে পড়ে অন্যায় করেছে, তাদের যেগুলা অন্যায়ের লোকজন ছিল সেগুলো তো শাস্তি হচ্ছে, একের পর এক শাস্তি চলছে, পুনর্গঠন হচ্ছে, একটু সময় লাগবে। প্রয়োজনীয় সময় নিয়ে নিরপেক্ষ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে জামাত। নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দিনাজপুরে কর্মী সম্মেলনে তিনি আরো বলেন, উন্নয়নের নামে রডের বদলে বাঁশ ব্যবহার করেছিল পতিত আওয়ামী লীগ। ফ্যাসিবাদকে চিরতরে বিদায় জানাতে তরুণদের হাতে দেশ ছাড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি। প্রায় ২০ বছর পর দিনাজপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। শনিবার সকাল থেকে শহরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দানে সমাবেশে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের শাসনামলের নানা সমালোচনা করেন বক্তারা। সমাবেশে যোগ দেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, উন্নয়নের নামে রডের বদলে বাঁশ ও সিমেন্টের পরিবর্তে ছাই ব্যবহার করে লুটপাটের নজির গড়েছিল পতিত আওয়ামী লীগ সরকার। গণতন্ত্রের দরকার নাই, উন্নয়ন হলেই চলবে। উন্নয়ন করতে গিয়ে তারা কি করেছে? তারা রডের বদলে বাঁশ উপহার করেছে, সিমেন্টের সাথে ছাই মিশিয়ে দিয়েছেন। বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা, ২৬ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। জামায়াত ইসলামীর আমির বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয়। এই কথাগুলো আমাদের মুখ দিয়ে বের হয়, আমরা যেন সেই কাজগুলো করতে পারি। আমরা যেন জাতির সাথে প্রতারণা, ধোঁকাবাজি না করি। আমরা যেন জীবন দিয়ে হলে আমাদের কথা রক্ষা করতে পারি। আমরা যেন অন্যায়ের কাছে মাথা নত না করি, বরঞ্চ আমাদের মাথাটা বারবার নত শুধু সৃষ্টি করতে আল্লাহ তাআলার কাছে। বিগত সরকার নিজেরা অপকর্ম করে জামায়াতের উপর দায় চাপিয়েছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। এদিকে ভোলায় এক কর্মী সম্মেলনে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় সময় নিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরোয়ার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 4 দিনের সরকারি সফর শেষে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। শনিবার বিকেলে সুইজারল্যান্ডের দাভোস থেকে ঢাকা ফেরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 5টায় তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা। বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টের সময়ে কমপক্ষে ৪৭টি অনুষ্ঠানে যোগ দেন তিনি। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন অধ্যাপক ইউনূস। পুরো সফরে 4 জন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এছাড়া মন্ত্রী পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে 4টি, জাতিসংঘ বা এ জাতীয় সংস্থার প্রধান বা শীর্ষ নির্বাহীদের সঙ্গে 10টি, সিইও এবং উচ্চ পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে 10টি এবং WTF আয়োজিত 9টি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সাক্ষাৎকার দেন 8টি আন্তর্জাতিক গণমাধ্যমে। সফরকালে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চান তিনি। গত সোমবার রাতে সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ডক্টর ইউনূস। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সীমান্তে উত্তেজনা চলছেই। এবার চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর গুলিতে আহত হলেন একজন বাংলাদেশি কৃষক। তিনি সীমান্তবর্তী শিবগঞ্জ থানার তেলকুপি গ্রামের বাসিন্দা। তার স্বজনেরা জানান, ভোরে গম খেতে পানি দিতে গেলে বিএসএফ এর ছোড়া গুলি এসে তার গায়ে লাগে। তিনি এখন রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন।
শনিবার ভোর 5:30টা শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তের 180 নম্বর পিলারের কাছে গমে সেচ দিতে যান তেলকুপি গ্রামের কৃষক হাবিল। স্থানীয়রা জানান, হঠাৎ ভারতের বিএসএফ এর শট গানের গুলি এসে লাগে তার পিঠে, সাথে সাথে লুটিয়ে পড়েন তিনি। পরে অন্য কৃষকরা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ওয়াসিম জানান, আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 5:30টায় শুনলু যে গুলি লেগেছে, গমে পানি দিতে যায়, মোটর আছে ওদের, বিএসএফ যা গুলি করতেছে। বর্ডারের পাশে থেকে কিন্তু জমি, বর্ডারের পাশে জমিতে পানি দিতে গেছে, দিচ্ছিল ওই মতো বর্ডারে এসে বিএসএফ গুলি করেছে। ওনার ডান সাইডে বুকের পিছনের অংশ থেকে একটা গান শট ইনজুরি ছিল এবং সেই জায়গাতে কিছুটা রক্ত জমেছিল এবং রক্তক্ষরণ হচ্ছিল। পেশেন্টের অনেক বেশি শ্বাসকষ্ট শুরু হওয়াতে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে এখান থেকে ওনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। হাসপাতালের চিকিৎসকরা জানান, গুলিবিদ্ধ রোগীকে হাসপাতালের 2 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার পিঠের ডান পাশে গুলি লেগেছে। রোগীটি পুরোপুরি স্থিতিশীল কথা বলা যাবে না, তার শ্বাসকষ্ট রয়েছে। আমরা যেটা জানতে পেরেছি এটা একটি বুলেট ইনজুরি, গানশট ইনজুরি। এই ঘটনার পর কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়। এতে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি। আমরা শুধু শুনছি 2 থেকে 3 রাউন্ড ফায়ারিং এর শব্দ, তারপরে তো মনে করেন 10 ফিট দূরে দেখা যায় না। তারপর বিজিবি টহল যাওয়ার পরে লোকজন সব পালাইছে, আমরা এইটুকুই জানি। এর আগে শুক্রবার দিনাজপুরের এনায়েতপুর দীপনগর গ্রামে জমিতে কাজ করার সময় আলামিন নামে এক যুবককে নিয়ে যায় বিএসএফ। পরে বিজিবি ও বিএসএফ এর বৈঠকের 6 ঘন্টা পর দেশে ফিরিয়ে আনা হয় তাকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অনেক দিন থেকে যে গিটার ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে এক হ্রদের কাছে ওই নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। 28 বছর বয়সী ওই নারী বাংলাদেশি নাগরিক। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে তাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পুলিশের ভাষ্য, বাংলাদেশি ওই নারী শহরের এক অ্যাপার্টমেন্ট ভবনে গৃহকর্মীর কাজ করতেন। প্রায় 1 দশক ধরে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। শনিবার এই শিশুদের মিলন মেলা বসে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের খেলার মাঠে। এসো মিলি সবে প্রাণের উৎসবে শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন তারা। ফাউন্ডেশনের চেয়ারপারসন ও বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোভান বলেন, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে থাকবে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কণ্ঠে জাতীয় সঙ্গীত। এ যেন কোমলমতি শিশুদের মনের উৎসব, প্রাণের উৎসব। তাই তো আনন্দ দেখা দিয়েছে উপস্থিত সবার অন্তরে অন্তরে। তারা অংশ নেয় নাচ গান সহ আরো নানা সৃজনশীল পরিবেশনায়। একটা সময় এমন শিশুদের সমাজের বোঝা মনে করত পরিবারের অন্যান্য সদস্যরা। এখন বদলে গেছে সেই পরিস্থিতি। প্রায় স্বাভাবিক জীবনের পথে তারা এখন বিশ্বজয়ের স্বপ্ন দেখে। সেই সঙ্গে আছে প্রবল আত্মবিশ্বাস। সবই হয়েছে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের উদ্যোগে। My dream to be computer engineer. I believe Bosundara Special Children Foundation is by my side to fulfill my dream. এসো মিলি সবে প্রাণের উৎসবে হৃদয়স্পর্শী অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয় ফাউন্ডেশনের অসাধারণ যাত্রা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনে পরিবর্তনে তাদের আগ্রহী ভূমিকা। অসীম মায়া মমতা আর নিত্য ভালোবাসা দিয়ে এসব অসহায় নিরুপায় শিশুদের মায়ের মতো আগলে রাখেন বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারপারসন ও বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোভান। তার ভাবনার জগৎ জুড়ে কেবলই শিশুদের উন্নয়ন ও অগ্রগতি। অঙ্গীকার করেন বিশেষ চাহিদা সম্পন্ন এসব শিশুদের জীবনের মান উন্নয়নে সবসময় পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ। মাননীয় চেয়ারম্যান স্যার, বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের জন্য 3টি 6তলা বিল্ডিং এবং 3টি স্কুল বাস সহ আরো অনেক সুযোগ সুবিধা দিয়ে আসছেন। বর্তমানে এখানে 450 জন স্পেশাল নিড বিনামূল্যে লেখাপড়া করছে।
প্রিয় সন্তানের ইতিবাচক বদলে যাওয়ার অনুভূতির কথা জানান অভিভাবকরা। জানান সারা জীবন কৃতজ্ঞ থাকবেন বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের কাছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান ম্যাডামের প্রতি, যিনি স্বপ্ন দেখেছিলেন বলে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন ওকে ভর্তি করি তখন ওর অনেক সমস্যা ছিল, ওর ঘাড়ে সমস্যা ছিল, ওর গাড় বাঁকা ছিল, ওর গাড় সোজা করতে পারতো না, হাতে পায়ে সমস্যা ছিল, ও হেলে দুলে হাঁটতো। আলহামদুলিল্লাহ এখন ফিজিওথেরাপির মাধ্যমে ওর ঘাড় পুরোপুরি সোজা হয়েছে। স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের ইনচার্জ জানান এমন সব ভালো কাজে সব সময় সহযোগিতা করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। এমন বাচ্চা আছে যারা কখনো মা ডাক দিতে পারে নাই, আমরা তাকে মা ডাক শিখিয়েছি। এই সব কিছুই আমরা করতে পেরেছি পিছনের যে ম্যান বিহাইন্ড দি গান আওয়ার চেয়ারম্যান, এবং তারপরে যে লাইন অফ যে সাপোর্টের মধ্যে আমাদের ভাইস চেয়ারম্যান স্যার এবং ম্যাডাম। এর আগে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিশেষ চাহিদা সম্পন্ন এসব শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। তিনি শিশুদের সঙ্গে প্রাণ খুলে কথা বলেন, নেন সার্বিক খোঁজ খবর। পুরোটা সময় সঙ্গে ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। গোপালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন একজন। শনিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটে। স্থানীয় এক সমন্বয়ক জানান, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম ইতিহাস বিভাগের পরীক্ষা দিতে এলে তাকে পুলিশে দেয়া হয়। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। এই ঘটনায় একজনকে আটক করে পুলিশে দেয় বিক্ষুব্ধরা। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। প্রয়োজনীয় সংস্কারের পরই নির্বাচন হওয়া উচিত বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর কারওয়ান বাজারে দলটির ঢাকা মহানগর উত্তরের নগর সম্মেলনে দলটির বক্তারা বলেন, আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে নতুন করে কোনো স্বৈরাচারের আবির্ভাব হবে না, নমিনেশন বাণিজ্য হবে না এবং কালো টাকার মালিকরা নির্বাচনে আসতে পারবে না। এ সময় সম্মেলনে যোগ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের নীল নকশা চলছে। দিল্লির এজেন্ডা এদেশে আর বাস্তবায়ন করতে দেয়া হবে না। গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে মডেল ইউনাইটেড নেশনসের 7ম আসর অনুষ্ঠিত হচ্ছে উত্তরা সিনিয়র ক্যাম্পাসে। দেশের বিভিন্ন প্রান্তের মোট 28টি স্কুল থেকে 450 জনেরও বেশি প্রতিনিধি সম্মেলনে অংশ নিচ্ছেন। প্রায় 14টি কমিটি এই সম্মেলনে অংশ নেয়। প্রতিনিধিরা ব্যাপক আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সংকট কাটিয়ে ওঠার উপায় তুলে ধরেন। 23 থেকে 26 জানুয়ারি পর্যন্ত ইউনাইটেড নেশনসের 7ম আসর অনুষ্ঠিত হচ্ছে। এটা করাই হয় লিডারশিপ স্কিলসটাকে যেন ডেভেলপ করা যায় অ্যামংস দ্য অল দ্য কিডস সো দ্যাট দে নো দ্য ওয়ার্ল্ড ইন আ বেটার পেরিফেরি। এবার অর্থ বাণিজ্য সংবাদ। সরকার কিংবা রাজনৈতিক দল কেউই দেশের অর্থনীতি নিয়ে ভাবছে না বলে অভিযোগ করেছে শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিআই। সংগঠনটি বলছে, আইএমএফ এর পরামর্শে একের পর এক সিদ্ধান্ত দেশের অর্থনীতিকে ক্ষতির মুখে ফেলছে। শনিবার তেজগাঁওয়ে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন বিসিআই সভাপতি আনোয়ারুল আলম পারভেজ। বলেন, রাজনৈতিক সরকার ছাড়া দেশের স্থিতিশীলতা ফিরবে না। শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টায় অন্তর্বর্তী সরকার। একদিকে রপ্তানি ও প্রবাসী আয় বৃদ্ধি, অন্যদিকে অর্থ পাচার বন্ধ হওয়ায় স্বস্তি ফিরেছে বৈদেশিক মুদ্রা রিজার্ভে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, সুদের হার বৃদ্ধি, শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানো, জ্বালানির দাম বাড়ানোর মতো সিদ্ধান্তে চাপ বাড়ছে শিল্প খাতে। শিল্পোদ্যোক্তাদের অভিযোগ, বাস্তবতা বিবেচনা না করে ঋণদাতা সংস্থা আইএমএফ এর পরামর্শে এসব সিদ্ধান্ত নিচ্ছে সরকার, যার মাধ্যমে দেশের অর্থনীতির ক্ষতি দেখছেন তারা। আইএমএফ এর প্রেসক্রিপশন নিয়ে যেইভাবে সরকার চালানোর চেষ্টা করছে, আমাদের যে বর্তমান যে অবস্থা সেখানে কিন্তু এই প্রেসক্রিপশনে কাজ হবে না। আমরা আইএমএফ এর প্রেসক্রিপশন নিয়ে আমরা আমাদেরকে প্রিপারেশন নিতে পারি। আমরা অনেক জায়গায় কিন্তু কমপ্লায়েন্স মিট করার জন্য আমরা অনেক জায়গায় কাজ করতে পারি, কিন্তু পুরোপুরি বাস্তবায়ন করতে গেলে আমাদের ইকোনমিতে এটা বিরাট
এফেক্ট হবে। উদ্যোক্তারা বলছেন বর্তমান সরকার কিংবা রাজনৈতিক দলগুলো অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের পুনরুদ্ধারে গুরুত্ব দিচ্ছে না। রাজনৈতিক সরকার ছাড়া অর্থনীতিতে স্বস্তি ফিরবে না বলেও মনে করছেন তারা। অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু প্রায়োরিটি পাচ্ছে না, ইট ইজ ভেরি ক্লিয়ার। আমরা কিন্তু রাজনৈতিক দলদেরকেও কিন্তু দেখছি দে আর নট বিন কনসার্ন অ্যাবাউট ইকোনমি, তারাও কিন্তু একজন আরেকজনের সাথে খালি আমরা দৌড়ঝাঁপি দেখছি, কিন্তু ইকোনমি নিয়ে নো ওয়ান ইজ কনসার্ন। উইদাউট ডেমোক্রেটিক গভর্নমেন্ট কোনোদিনও কিন্তু দেশের স্বস্তি আসবে না। বিসিআই মনে করে 2026 সালে এলডিসি উত্তোলন করলে তৈরি পোশাক সহ রপ্তানি খাতে চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। তাই উত্তোলন প্রক্রিয়া 3 বছর পেছানোর দাবি সংগঠনটির। যদি গ্রাজুয়েশন হয়ে যায় এই সেক্টরটা কিন্তু ধাক্কা খাবে। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি কারাগার থেকে 200 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়া হয়েছে। শনিবার গাজায় বন্দী 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেওয়ার 3 ঘন্টার মধ্যে এসব বন্দীকে মুক্তি দেওয়া হয়। এর মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী দ্বিতীয় দফায় বন্দী বিনিময় করল ইসরায়েল ও হামাস। গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় দ্বিতীয় দফায় বন্দী বিনিময়ের অংশ হিসেবে শনিবার 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেওয়া হয়। এর কয়েক ঘন্টা বাদে গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্তে ইসরায়েলি কারাগারে বন্দী মোট 200 ফিলিস্তিনির মুক্তি মিলেছে। এর মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী দ্বিতীয় দফায় বন্দী বিনিময় করল ইসরায়েল ও হামাস। চুক্তির দ্বিতীয় ধাপে হামাসের হাতে থাকা বাকি ইসরায়েলি জিম্মিরা মুক্তি পাওয়ার এবং গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার করার কথা রয়েছে। গেল 15 জানুয়ারি কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। আর গেল রোববার গাজায় কার্যকর হয় যুদ্ধবিরতি। নিউজ 24। এবার জানাবো খেলার সংবাদ। নানা সমালোচনার মুখে বিসিবিতে হঠাৎ জরুরি বোর্ড সভা, সেখানে স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় পরিচালকদের। আর গঠনতন্ত্রে পরিবর্তন এনে ঢাকার ক্লাব ক্রিকেট থেকে কাউন্সিলর ও পরিচালক সংখ্যা কমানোর যে আলোচনা ওঠে সেটিরও জবনিকা টানা হয়েছে। সাথে বিপিএল এর ফিক্সিং ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বোর্ড সভায়। বিপিএল নিয়ে নানা সমালোচনা, সঙ্গে ঢাকার ক্লাব ক্রিকেট থেকে পরিচালকদের সংখ্যা কমিয়ে 4 জনে এনে গঠনতন্ত্রের পরিবর্তনের গুঞ্জন। সব মিলিয়ে কঠিন সময় পার করতে থাকে ফারুক আহমেদের বোর্ড। এই অবস্থায় পরিচালকদের নিয়ে ম্যারাথন বোর্ড মিটিং শেষে এসেছে বেশ কিছু সিদ্ধান্ত। ঘোষণা হয়েছে স্ট্যান্ডিং কমিটি, যেখানে ক্রিকেট অপারেশনসের দায়িত্বে নাজমুল আবেদিন ফাহিম, ফাইন্যান্স কমিটি ফাহিম সিনা, ডিসিপ্লিনারি কমিটি সাইফুল আলম স্বপন চৌধুরী, গেম ডেভেলপমেন্ট কমিটি ফাহিম সিনা, টুর্নামেন্ট কমিটি আকরাম খান, এইজ গ্রুপ টুর্নামেন্ট কমিটি সাইফুল আলম স্বপন চৌধুরী, গ্রাউন্ডস কমিটি আমাদের মাহবুব ভাই মাহবুব আনাম, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটি আকরাম খান, আম্পায়ার্স কমিটি ইফতেখার রহমান, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল ফারুক আহমেদ উনি নিজে রেখেছে। ক্লাব ক্রিকেট নিয়ে গঠনতন্ত্রে পরিবর্তন আনতে চেয়েছিল বোর্ড। ঢাকার ক্লাব ক্রিকেটে কাউন্সিলর কমানো, সাথে পরিচালকদের সংখ্যা 12 থেকে 4 জনে আনতে গঠনতন্ত্রের খসড়াও চূড়ান্ত করে ফেলে। তবে ক্লাবগুলোর চাপে সেটি আপাতত স্থগিত করেছে বিসিবি। তাদের কার্যক্রমটা এখন স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে এই কমিটি পরিবর্তন করা হবে এবং এদের কাজের পরিধি এবং এটা টার্মস অফ রেফারেন্স তৈরি করার পরেই বাকি কার্যক্রম করা হবে। বিপিএল এ ম্যাচ ফিক্সিং নিয়েও আলোচনা হয়েছে বোর্ড সভায়। আকসু খতিয়ে দেখছে সব, আর সব ধরনের সহযোগিতা দেবে বিসিবি। আমাদের একেবারে এটার আইসিসির একটা রেগুলেশন আছে। আইসিসির দুটা রেগুলেশন আছে, একটা বিসিবি অ্যান্টি করাপশন কোড এবং ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন কোড, এবং বিসিবির অ্যান্টি করাপশন সেল আছে। এটা তাদের এখতিয়ার দিন, সেজন্য আমরা কোনো কমেন্ট করতে পারবো না, কিন্তু তারা প্রতিটা জিনিস লিগ্যালি যেভাবে দেখা দরকার সেভাবে দেখছেন। এদিনের সংবাদ সম্মেলনে ছিলেন না বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট অপারেশনসের নয়া চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। যে দুজন পরিচালক এসেছিলেন তারা জানান বিপিএল এ ক্রিকেটারদের পেমেন্টের দায়িত্ব বিসিবির। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।